মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রদ্ধা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও নাম তার মাধব। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, গল্পটির কলমে সুকান্ত দাস, প্রধান চরিত্রে তারানাথ ও বিদ্যাধর। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও নাম তার মাধব। তাড়াতাড়ি বাড়ি চ, সন্ধে হয়ে এলো যে। এক্ষুনি 4-5টা কালো অন্ধকার হয়ে যাবে, তখন কি করবি বল দেখি। চ বাড়ি চ, বাড়ি চ। বিদ্যাধর তার সাধের গরুকে জড়িয়ে ধরে টানতে টানতে কথাগুলো বলল। ঠিক তখনই যেন তার কথাটাকে সমর্থন করার জন্য আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্তে একবার বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠল। ওহ, বড় বিপদে পড়েছি তো। আরে চল বাড়ি চল, দেরি করিস না। বৃষ্টি নামলে তোকে আমাকে দুজনকেই ভিজতে হবে। একবার তাকিয়ে দেখ আকাশের দিকে, কি ঘন কালো মেঘ করে এসেছে। চ বাবা, বাড়ি চ, বাড়ি চ। গরুটা অদ্ভুত ভাবে মাথা নাড়ালো, যেন মনে হলো বিদ্যাধরের কথা সে শুনতে চাইছে না, সেই কথাই বুঝিয়ে দিচ্ছে। বিদ্যাধর আবার আকাশের দিকে তাকালো। শোঁ শোঁ শব্দে হাওয়া আসছে অনেকক্ষণ ধরে। আশেপাশের কয়েকটা গাছের মাথা এলোমেলো ভাবে নড়ে চলেছে। এক্ষুনি ঝড় শুরু হবে। বিদ্যাধর আরো একবার দড়িটা হাতে টেনে দেখল, না, এই গরুটাকে এখান থেকে নাড়ানো যাবে না। এখন শেষ উপায় একটাই রয়েছে, আশপাশ থেকে কোনো একটা লাঠি সোটা জোগাড় করে যদি দুঘা লাগানো যায় তাহলে হয়তো কাজ হবে। বিদ্যাধর কথাটা ভাবতেই একপাশে ছোট কয়েকটা গাছ চোখে পড়ল। তার একটা গাছের ডাল ভেঙে এনে গরুটার মোটা চামড়ার পিঠের ওপর সপাত শব্দ করে একটা বাড়ি মেরে বলল, এমন অবাধ্য গরু আমি আগে কখনো দেখিনি। কতবার বলছি বাড়ি চল, বাড়ি চল। বাকি গরুগুলো তো বাড়ি ফিরে গেছে, তুই এখানে বসে বসে কি করবি? হ্যাঁ, চ বাড়ি চ, বাড়ি চ বাবা, বাড়ি চ। গরুটা কিন্তু তখনও ঠায় দাঁড়িয়ে। বিদ্যাধরের বাড়ির গোয়ালের সবচেয়ে বড় আর মোটা সোটা গরু এটা। দুধও দেয় সবার চেয়ে বেশি।
সে এক মনে মাথা নিচু করে মাঠের এক পাশের ছোট ছোট গাছপাতাগুলো চিবোতেই ব্যস্ত। মাঝে মাঝে লেজটি তুলে পিঠের ওপর ঝাপটা মারছে। বিদ্যাধর এবার সামনের দিকে এগিয়ে এলো। গলার কাছে একটা হাত রেখে গরুটাকে টেনে আনতে যাবে। গরুটা অদ্ভুতভাবে মাথাটা নাড়ালো, আর তাতেই বিদ্যাধর ভয়ে দুহাত ছিটকে পেছনে সরে গেল। তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার ভয় দেখাস? তোর এত বড় সাহস! দাঁড়া দাঁড়া। বিদ্যাধর আবার গাছের লাঠি ভাঙল, তারপর ছপাত ছপাত শব্দ করে গরুর পিঠের উপর চালাতে লাগলো। গরুটা কিন্তু মুখে একটুও শব্দ করলো না। লেজটা একবার নাড়ালো আর স্থির চোখে তাকিয়ে রইল বিদ্যাধরের দিকে। তার মাথা দুটো মস্ত কালো শিং যেন চকচক করে উঠল বিদ্যুতের ঝলকানিতে। বিদ্যাধর ভেবেছিল এই গরু সহজে যাবে না, কিন্তু গরুটা তাকে অবাক করে দিয়ে একবার ডেকে উঠেই বাড়ির জন্য চলতে লাগলো। জঙ্গলের পথ পেরিয়ে গ্রামের পথে আসতে বেশ খানিকটা সময় লেগে গেল। এর মাঝে কিন্তু বিদ্যাধরের একটা ব্যাপার মনে হয়েছিল। গরুটা যেন একটু বেশি শান্ত হয়ে গেছে, কোনো হেলদোল নেই, ডাকাডাকিও নেই, একভাবে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সামনে। আলো আঁধারির মধ্যেও আবার যে মুহূর্তের মধ্যে বিদ্যুৎ চমকে উঠেছে, অমনি বিদ্যাধর দেখতে পেল গরুটার ঠিক পিঠের ওপরে কে যেন লম্বা হয়ে শুয়ে আছে। গরু আনতে বিকেলে বেরিয়েছিল বিদ্যাধর, তাই সঙ্গে করে আলো আনা হয়নি। এতটা যে দেরি হবে সেটাও বিদ্যাধর বুঝতে পারেনি। এখন এমন অবস্থায় পড়ে বিদ্যাধর বলল, কে ওখানে? গরুটা কিন্তু আগের মতোই হাঁটতে হাঁটতে চলেছে। কেউ যদি তার পিঠে এমন ভাবে শুয়ে থাকে তাহলে সে কি তাকে বাধা দিত না? কিন্তু বিদ্যাধরের মনে হলো তেমন কিছুই হয়নি। আরো খানিকটা এগিয়ে আসার পর আকাশে আরো একবার আলো দেখা গেল। কই, গরুটার পিঠে তো সত্যি কোথাও কেউ নেই। তাহলে একটু আগে যে দৃশ্যটা বিদ্যাধর দেখতে পেল, স্পষ্ট দেখলো গরুটার পিছনে কেউ শুয়ে আছে। এত বড় ভুল হলো আমার চোখে, কিন্তু এত বড় ভুল হওয়ার তো কথা নয়। আধারেও তো কখনো আমি চোখে ভুল দেখিনি। তাহলে এমন একটা কথা ভেবে বিদ্যাধর যেন নিজের মনকেই শান্ত করার চেষ্টা করল। তারপর আবার হাঁটতে হাঁটতে জঙ্গলটা পেরিয়ে বেরিয়ে এলো গ্রামের দিকে। গরুটা কিন্তু তার থেকে বেশ খানিকটা আগে হাঁটতে হাঁটতে চলেছে। শো শো শব্দে হাওয়াটা বেড়ে উঠেছে। এখনো তাদের বেশ খানিকটা যেতে হবে। যে কোনো মুহূর্তেই যে বৃষ্টি এসে পড়বে সেটা বিদ্যাধর ভালোভাবেই বুঝতে পারছে। শুধু বুঝতে পারছে না, গরুটার এমন অদ্ভুত আচরণের কারণ। তার গোয়ালের সবচেয়ে বড় সড়ো গরু হলেও ফেরার সময় এটা পথে কখনোই সোজা আসে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর তাই তো সব গরু ফিরে এলেও তাকে খোঁজার জন্য মাঝে মাঝেই বিদ্যাধরকে বাইরে বেরুতেই হয়। কিন্তু আজ তার মধ্যে কোনো হেলদোলও নেই। আরে মাধব, তোর তোর কি হয়েছে বাবা? কি হয়েছে বল না? শরীর ঠিক আছে তো? তুই তুই এভাবে পথ চলছিস কেন? হ্যাঁ, গরুটার নাম মাধব। তার বাড়ির প্রত্যেকটা গরুর একটা করে নাম দিয়ে রেখেছে বিদ্যাধর। আর তার বউ টগর। টগর নিশ্চয়ই বারান্দার কাছে বিদ্যাধর আর মাধবের জন্য অপেক্ষা করে রয়েছে। সেটা বিদ্যাধর বেশ ভালোভাবেই জানে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ঘরের দরজা বন্ধ করে বসতে হবে। ঝড় বৃষ্টি শুরু হবে একটু পরে। গরুটা নিজের মতো হাঁটতে হাঁটতে আরো বেশ খানিকটা এসেছে।
অমনি আবার সেই দৃশ্যটা দেখতে পেল বিদ্যাধর। পিঠের ওপর কে যেন শুয়ে দুটো হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে রেখেছে যেন। সর্বনাশ! এবার তো আর কোনো ভুল নেই। ওই তো ওই তো চোখের সামনে দেখতে পাচ্ছি, গলা জড়িয়ে মাধবের পিঠের ওপর কে যেন শুয়ে আছে। ঠিক তখনই একটা হাসির শব্দ শোনা গেল আশপাশে। বিদ্যাধর চমকে উঠে এদিক ওদিক তাকালো। না, কোথাও কেউ নেই। তাহলে কে? ওই তো মাধবের পিঠের উপর কেউ বসে আছে। মাধব এই প্রথমবার একবার গলা তুলে ডেকে উঠল। গরুটার দিকে তাকিয়ে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেল বিদ্যাধর। তার পিঠের উপর হাত রেখে বলল, মাধব, কি হয়েছে বল দেখি। এসব এসব কি হচ্ছে? চোখের ভুল আমি দেখছি। আমি আজ এসব কি হচ্ছে? মাধব শান্ত স্থির। আগের মতো একবার গলায় ডাক ছেড়ে নিজের লম্বা জিভটা দিয়ে ঠোঁটের চারপাশটা চেটে নিল। তারপর আবার জাবর কাটতে কাটতে হাঁটতে লাগলো। সোজা নয়, মাঝে মাঝে এদিক আবার ওদিকে। বিদ্যাধরের হাতে লাঠির আলতো ধাক্কায় দেখতে দেখতে মাধব ফিরে এলো বাড়িতে। এ কি কথা হে? এটা তোমরা জানো বলে আমি আন্দাজ করেছিলাম। শুধু মানুষের নয়, মানুষ ছাড়া আরো ক্ষুদ্র ক্ষুদ্র সমস্ত প্রাণীদেরও আত্মা আছে। মানুষের শরীরে যেমন এক আত্মা থাকে, সেই আত্মাই তাকে পরিচালনা করে। মৃত্যুর পর সেই আত্মা বেরিয়ে গেলে নশ্বর শরীর পড়ে থাকে। প্রাণীর মধ্যেও তেমনটাই থাকে। মনে করো কোনো একটি পাখি মারা গেছে, আর পাখি হত্যার পেছনে কোনোভাবে তুমি দায়। তার আত্মা যদি কোনোভাবে পৃথিবীর বাঁধন কাটাতে না পারে, তাহলে কিন্তু সে আবার ফিরে আসবে। তবে সচরাচর এমনটা হয় না। আসলে মানুষের আত্মার যতটা শক্তি, অন্যান্য জীবেদের আত্মার শক্তি ঠিক ততটা নয়। আর সেই কারণে তারা তার মৃত্যুর পরে মুক্তি পায় না। এ কথা খুব একটা সহজ ব্যাপার নয় হে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তো থেকেই যায়। ঠিক আছে, কিন্তু গরুর আত্মাকে সকালে দেখতে পাবে? না পাওয়ার কিছুই নেই তো। গরুর আত্মাকে গোভূত বলা হয়। এই গোভূতের ক্ষমতা কিন্তু অনেক। বিশেষ করে যদি এই গোভূত কোনো এক গরুর শরীরে প্রবেশ করতে পারে, তখন তার শক্তি অনেক বেড়ে যায়। আচ্ছা ঠাকুরমশাই, এই যে আপনি বলেন, অর্থাৎ আত্মার মৃত্যুর পরে তারা আবার ফিরে আসে, কোনো জীবজন্তুর মধ্যে এই ব্যাপারটা আপনি নিজের চোখে দেখেছেন? অনেকবার দেখেছি, এবং অনেক জীবজন্তুর মধ্যেও দেখেছি। সেভাবে বলতে গেলে মশা, মাছি কিংবা পিঁপড়ে, তাদেরও আত্মা আছে অনন্ত। আমাদের তন্ত্র হিসাবে সে কথাই বলা হয়। তবে ওই যে আগেই বললাম, এদের আত্মার শক্তি অনেক কম। তাই মৃত্যুর পর তাদের ফিরে আসার সম্ভাবনা এতটাই কম, যা কখনোই হয়ে থাকে না। তবে মাঝে মাঝে এমন অনেক কিছুই হয়েই থাকে। সে কথা বরং না হয় থাক। আমাদের এই কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আজ থেকে অনেক বছর আগে বৈভবপুর নামের গ্রামে আমি গিয়েছিলাম। আর সেই গ্রামে এমন একটা ব্যাপার ঘটেছিল। আচ্ছা, মশা, মাছি নাকি মানুষ, কোনটা? মানুষ। তবে আসল ব্যাপারটা এত সহজে বোঝা যায়নি। সে কথাই তোমাদের বলি, শোনো। এই কথা বলে তারানাথ তার পাসিং শোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। তারপর বেশ খানিকটা ধোঁয়া ছেড়ে বলল, তখন কোন সময় তা ভালোভাবে মনে পড়ে না। বেশ কয়েক বছর আগের কথা। তখন সবে বিয়ে করে এখানে এসেছি। পয়সার ভালোভাবে জমিয়ে উঠতে পারিনি বটে, তবে আমার নাম এদিকের ওদিকের অনেকেই জানে। শুধু হাত দেখা কিংবা কুষ্টি বিচারের জন্য নয়, মাঝে মাঝে অনেকেই নিজের গৃহ কিংবা
অন্য কিছুর আপদ বিপদের জন্য আমার কাছেই আসতো। আমি কথা শুনে বুঝে তাদের বিধান দিতাম, তাতে কারোর সমস্যা মিটতো, আবার কারোর সমস্যা মিটতো না। এ কথা স্বীকার করতে অসুবিধে নেই। তেমনই একদিন সকালের দিকে জল খাবার খেয়ে নিজের বাড়ির দাওয়ার কাছে বসে আছি, আর একটা পুরনো শিব পুরাণ বার করে নাড়াচাড়া করছি। এমন সময় দরজার কাছে কেউ একজন এসে দাঁড়ালো। আমি মুখ তুলে তাকাতেই সামান্য হেসে বলল, বলছি, এটাই কি সেই তারানাথ তান্ত্রিকের বাড়ি? তিনি বাড়িতে আসেন? আমি সে কথায় সম্মতি জানাতেই সে নমস্কার করে আমার বাড়ির দাওয়ার কাছে এসে দাঁড়ালো। হাতের ইশারায় তাকে বসতে বলতেই সে বসল। দেখেই বোঝা যাচ্ছিল অনেক দূর থেকে এসেছে, কপালে ঘাম, বেশ ক্লান্ত। তারপর ভেতরে গিয়ে তার জন্য জল বাতাসা এনে তাকে খেতে দিলাম। জল বাতাসা খেয়ে সামান্য ধাতস্থ হয়ে সে আমার দিকে তাকিয়ে বলল, বড় বিপদে পড়েছি ঠাকুর মশাই, তাই আপনার কাছে এসেছি। আমার বাড়ি বৈভবপুর, এখান থেকে বেশ খানিকটা দূরে। কলকাতার এদিকে আমার চেনা একজন রয়েছে, তার কাছেই এসেছিলাম। এই কথা বলতে বলতে বিপদের কথা বলতে সে আপনার কথা বলল। বেশ কিছুদিন আগে সে আপনার কাছে এসেছিল। তার নাম শ্রী গোপাল রায়। মনে মনে গোপাল রায় নামে কাউকে চিনি কি না সেটা মনে করার চেষ্টা করলাম, কিন্তু মনে কিছুতেই পড়ল না। আমার কাছে অনেক লোকই আসে, সবার নাম সহজে মনে রাখাও যায় না। তাই বললাম, বিপদটা কি সেটা যদি একবার বলো। সে কথা আমি বলবো না আপনাকে। আপনার শুনেছি অনেক ক্ষমতা, আপনি নিজেই বিচার করে বলুন তো দেখি আমার বিপদ আসলে কি। আসলে বুঝতেই পারছেন, সবাইকে তো সহজে ভরসা করা যায় না ঠাকুর মশাই। কথা শুনে আমি তার দিকে ভালো করে তাকালাম। মাথার সামনের দিকে চুল কম, পিছনে চুল সামান্য, লম্বা ফর্সা চেহারা, উচ্চতা মাঝারি গড়নে। তার গায়ে একটা সাধারণ একটা খদ্দরের পাঞ্জাবি চাপানো রয়েছে, তলার দিকে খাটো করে পরা ধুতি, হাতে একটা ছোট ছাতা। তাছাড়া একটা সস্তার ব্যাগ তার হাতে ঝুলছিল, সেটা এখন ঘরের একপাশে রাখা। আমি ভালো করে তার চোখের দিকে তাকালাম। তার চোখের তলায় সামান্য কালি পড়েছে রাত জাগার কারণে। তার কপালের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক হয়ে গেলাম। তার কপালে একটা অদ্ভুত যোগ দেখতে পাচ্ছিলাম। তোমরা জানো, অনেক কিছুই আমি বুঝতে পারি। তার কপালের দিকে তাকিয়ে দেখতে পেলাম তার আশেপাশে মৃত্যু যোগ রয়েছে। মৃত্যু যোগ? তার মানে মৃত্যু যোগ হওয়ার কোনো সম্ভাবনা ছিল? মৃত্যু তার মধ্যে ছিল না, তার আশেপাশে ছিল, অর্থাৎ তার আশেপাশের কারোর মৃত্যু হবে এমনই একটা সম্ভাবনা, তবে সেটা অতি ক্ষীণ। তাই বললাম, এমন কিছু একটা তোমার সঙ্গে ঘটেছে যা খুব একটা স্বাভাবিক নয়। তবে এটুকু বললেই তোমার সন্দেহ যাবে না। তাহলে বলি, যা ঘটেছে তার জন্য তুমি বড়ই চিন্তিত রয়েছ। তবে আমি দেখতে পাচ্ছি ব্যাপারটা তো সহজে শেষ হবে না, এখনো অনেক কিছুই বাকি আছে। আমি চাইলেই তাকে মৃত্যুযোগের কথা বলতে পারতাম, কিন্তু তাতে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ত। তাছাড়া আসল মৃত্যুযোগ কার আছে তা ভালোভাবে না বুঝে সে কথা বলা উচিত নয়। আপনি তাহলে বুঝতে পেরেছেন ঠাকুর মশাই। আচ্ছা বাবা, এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? বিশ্বাস করুন, আমার গরুগুলো দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। মাধবের তো কথাই নেই বাবা, লড়াচড়া করে না, ওঠে না, একভাবে পড়ে থাকে, যেন মনে হয় মারা গেছে। আর কাছে গেলে বোঝা যায় যে না, সে মরেনি। বুঝতে পারলাম যে মৃত্যুযোগের কথা আমি দেখছি তা হয়তো এই মাধবের ওপরই, কিন্তু মাধব যে গরু সে কথা আমি তখনও বুঝতে পারিনি। সে কথা বিদ্যাধর আমায়
ভালোভাবে বলতেই বললাম। মাধবের কি হয়েছে? ব্যাপারটা কবে থেকে শুরু হয়েছে বলো তো? 3 দিন আগে রাতের বেলা গরুগুলোকে ফিরিয়ে নিয়ে এসে দেখি যে মাধব আসেনি। তাকে খুঁজতে গিয়ে দেখি গ্রামের বাইরে জঙ্গলের ভেতরে একটা ফাঁকা জায়গায় ঘাস পাতা খাচ্ছে। সেখান থেকে আসার সময় কেমন একটা অদ্ভুত মনে হয়েছিল ঠাকুর মশাই। আসার সময় দুবার যেন মনে হলো মাধবের পিঠের ওপরে কেউ তার গলা জড়িয়ে শুয়ে রয়েছে। কথাটা বলতে গিয়ে বিদ্যাধরের দুটো চোখ কেমন বিস্ফারিত হয়ে এলো। বুঝতে পারলাম দৃশ্যটা মনে করে সে চমকে উঠেছে। তাই বললাম, ঠিক দেখেছিলে তুমি? কেউ তার গলা জড়িয়ে ধরে শুয়েছিল? তুমি বলছো তুমি তাকে রাতের বেলা ওখান থেকে নিয়ে আসছিলে। আলো আঁধারিতে তোমার চোখের ভুলও তো হতে পারে, তাই নয় কি? প্রথমবার আমি এটাই ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয়বার যখন দেখলাম তখন আমার মনে আর কোনো সন্দেহই রইল না। তাছাড়া ওই গলা জড়িয়ে কাউকে শুয়ে থাকার সঙ্গে আমি হাসির শব্দ শুনতে পেয়েছিলাম। কোনো রকমে সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। মাধবকে না দেখে কোনো কিছুই বলা সম্ভব নয় আমার পক্ষে। তবে তোমার আশেপাশে যে কোনো একটা বিপদ আস্তে আস্তে মাথা তুলছে সেটা বেশ বুঝতেই পারছি, কিন্তু তোমার বাড়ি তো এখান থেকে অনেকটাই দূর। ঠাকুর মশাইয়ের অনুমতি হলে আমি গরুর গাড়ির ব্যবস্থা করে নেব। গরুর গাড়ি আমার গ্রাম থেকে কাছেই এক জায়গায় এসেছে, সেখানেই আছে সে। তাকে আমি সব কথা বলেই রেখেছি। আপনি শুধুমাত্র অনুমতি দিলে আমি আজ গিয়ে কাল সকালে তাকে নিয়ে এখানে চলে আসবো। এখান থেকে গরুর গাড়িতেই যাত্রা করব। আপনার খুব একটা অসুবিধা হবে না ঠাকুর মশাই। গরুর গাড়িতে গ্রামের দিকে অনেক বসেছি, কিন্তু স্বয়ং কলকাতা শহরের কাছে কেউ গরুর গাড়ি এনে আমায় নিয়ে যাবে সে কথা সহজ নয়। তবে বিদ্যাধর কিন্তু সমস্ত ব্যবস্থাই করল। পরদিন সকাল সকাল গরুর গাড়ি নিয়ে সে আমার বাড়িতে আসে। গিন্নিকে সমস্ত কথা বুঝিয়ে দিয়ে আমার ঝোলাটা সঙ্গে নিয়ে গরুর গাড়িতে উঠে বসলাম। বিদ্যাধরের মুখে যেন একটা চিন্তা ছড়িয়ে রয়েছে, কিন্তু তার সঙ্গে একটা প্রশান্তির ভাবও রয়েছে। আমি তার সঙ্গে যাচ্ছি, তাই সে মনে মনে শান্তিও পেয়েছে। কিন্তু আমি সত্যি তার কোনো সাহায্য করতে পারবো কিনা সেটা বুঝতে পারছিলাম না। কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুর মশাই, এই যে মাধব, আচ্ছা বিদ্যাধরের যে গরু ছিল সেই গরুর বিপদের জন্য কি আপনি এত দূর পর্যন্ত এসেছিলেন? বিপদ আরো বেশি ছিল, আরো গভীর ছিল। এই বিপদের সূচনা হয়েছিল বিদ্যাধরের গরু মাধবের হাত ধরে। তবে সেটা কেউ কখনো বুঝতে পারে না। তবে বিদ্যাধর বুঝতে পেরেছিল কিছু একটা বিপদ হতে চলেছে। একটা কালো ছায়া যে তাকে জড়িয়ে ধরতে চাইছে সেটা বুঝতে বিদ্যাধর আমার কাছে ছুটে এসেছে। সেদিন সকালের দিকে যাত্রা করে প্রায় দুপুর শেষে আমরা বিদ্যাধরের গ্রাম বৈভবপুরে এসে পৌঁছালাম। বৈভবপুরের বাইরের দিক দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে। নদীর নাম অবশ্য এখন আমার মনে নেই। বাইরের দিকে একটা বড় গাছের জঙ্গল। গ্রামের পথ ভেতরের দিকে ঢুকতেই ছবির মতো দুপাশে সাজানো বাড়ি ঘর, মাটির বাড়ি, খড়ের চাল, উঠোনের মধ্যে এখানে এখানে ছড়িয়ে থাকা গাছপালা। বিদ্যাধরের বাড়িতে গিয়ে দেখি তার বউ বোধ হয় আমাদের জন্যই অপেক্ষা করছে। গাড়ি থেকে আমাদের নামতে দেখে এগিয়ে সে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। একটু অস্বস্তি হলো, আমি আর তাকে না বলতে পারলাম না। প্রণাম নিয়ে সে উঠে দাঁড়িয়েছে। তাকে আশীর্বাদ করার জন্য কিছু বলতে যাব, এমন সময় তার মুখের দিকে তাকিয়ে আমি বেশ অবাকই হয়ে গেলাম। তার ঠিক মাথার ওপরে যেন একটা কালো ছায়া এইমাত্রই ছিল। আমার সামনে দাঁড়ানোর পর থেকে সে কালো ছায়াটা যেন
মাথার কাছ থেকে আস্তে আস্তে সরে যেতে লাগলো। ওদের কিছুই বুঝতে দিলাম না, কাছে ভয় পাবে তাই। ঘরের ভেতর ঢুকে টগরকে বললাম, মা, তোমাদের বাড়িতে নাকি কিছু হয়েছে, তুমি কি কিছুতে ভয় পেয়েছো? না ঠাকুর মশাই, ভয়ের তো কিছু হয়নি। তাছাড়া আমি কিছুই দেখিনি, যা দেখার উনি দেখেছেন। তবে মাধবের শরীরটা যে খারাপ হচ্ছে সেটা বুঝতে পারছি। বাকি গরুগুলো কেমন যেন ঝিমিয়ে থাকে, বিশেষ করে সন্ধ্যের পরে তারা আশ্চর্যভাবে শান্ত হয়ে যায়। তোমার কোনো সন্দেহ হয় না এমন কিছু হয়ে চলেছে যেটা তোমাদের ভাবনার বাইরে? আমরা সামান্য মানুষ ঠাকুর মশাই, আমরা কি আর অত কিছু বুঝবো? তাই তো ওনাকে পাঠিয়েছিলাম শহরের দিকে গিয়ে চেনা লোকেদের সাথে কথা বলে যদি কিছু ব্যবস্থা করা যায়। আপনি আসুন ঠাকুর মশাই, বারান্দায় দাঁড়িয়ে এভাবে কথা বললে হবে না। আপনি আমাদের অতিথি, ঘরে আসুন। আপনি একটু কিছু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন, তারপর তো বাকি দিন পড়ে রইল কথা বলার জন্য। সত্যি সেদিন খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিতে নিতেই সন্ধে পেরিয়ে গেল। এতটা পথ গরুর গাড়িতে এসেছি, তাই শরীর বড়ই ক্লান্ত হয়েছিল। খাওয়া দাওয়া সেরে আমার জন্য বরাদ্দ ঘরে শুতেই ঘুম জড়িয়ে এলো। সন্ধ্যের পরে হ্যারিকেন হাতে করে বিদ্যাধরের সঙ্গে তার গোয়াল ঘরে গেলাম। গোয়াল ঘরে পা রাখতেই সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এখানে কিছু একটা পরিবর্তন ঘটেছে। এই ঘরের ভেতর কোনো একটা অশুভ আত্মার ছায়া পড়েছে। ভেতরে ঢুকে বিদ্যাধর আমায় ঘুরিয়ে ঘুরিয়ে গরুগুলো দেখালো। অনেকগুলো গরু, প্রায় 10টার মতো হবে। সবাই কেমন যেন অদ্ভুতভাবে ঝিমিয়ে এখানে ওখানে ছড়িয়ে বসে রয়েছে। ঘরের কোণের দিকে একটা গরু, সেই বোধহয় সবচেয়ে বড় সড়ো ছিল। এখন তার শরীর কেমন যেন ভেঙে পড়েছে, তবুও চেহারায় রুক্ষ আর সেই অদ্ভুত ভাবটা রয়েই গেছে। তার দিকে আঙুল দেখিয়ে বিদ্যাধর বলল, ঠাকুর মশাই, এই হলো আমার মাধব। দেখছেন এই কদিনে কি অবস্থা হয়েছে। মাত্র 3-4 দিনের ব্যাপার, তার মধ্যে কেমন শুকিয়ে গেছে বেচারা। অন্য সময় গোয়ালে এসে ঢুকলে আমায় দেখে এগিয়ে আসতো, গায়ে হাত বুলিয়ে দিলে গুড় গুড় করে ডাকতো। এখন কেমন শান্ত হয়ে গেছে। হ্যারিকেনটা নিয়ে মাধবের দিকে এগিয়ে গেল বিদ্যাধর। বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। হঠাৎ আমার কি যেন মনে হলো, মাধবের পেছনের দিকে এক মাটির দেওয়াল, তার মাঝে বেশ খানিকটা অন্ধকার। যেন মনে হলো সেই অন্ধকারের ভেতরে একটা ছায়া মূর্তি বসে আছে। বিদ্যাধরকে কিছু একটা বলতে যাব, তার আগে সে সামনের দিকে এগিয়ে মাধবের মাথার ওপর একটা হাত রেখেছে, আর সঙ্গে সঙ্গে একটা কাণ্ড ঘটে গেল। মাধব এতক্ষণ চুপচাপ চোখ বন্ধ করে বসেছিল। বিদ্যাধর তার মাথার উপর হাত রাখতেই মাধব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বিদ্যাধর বোধহয় তৈরি ছিল এই মুহূর্তের জন্য, তাই সে সরে আসতে যাবে, কিন্তু তার আগেই মাধব তার দুটো কালো মস্ত বড় শিং দিয়ে একটা ধাক্কা দেয় বিদ্যাধরকে। ধাক্কাটা ভালোভাবে লাগেনি। আচমকা ধাক্কার ফলে ছিটকে গেল হ্যারিকেনটা গোয়াল ঘরের একদিকে। সেই ঘরের ভেতরে এদিক ওদিক খড় পড়েছিল, আর তাতেই মুহূর্তের মধ্যেই ঘরে আগুন লেগে গেল। বিদ্যাধর তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গিয়ে জলের বালতি নিয়ে এলো। গোয়াল ঘরে আগুন লেগেছে, তবে আগুন বেশি ছড়াতে পারল না। এদিক ওদিকে ছড়িয়ে থাকা অল্প অল্প খড় ছিল, তাছাড়া জ্বলার মতো আর কিছুই ছিল না। সমস্ত গরুগুলো ততক্ষণে ডাকতে শুরু করেছে। এদিকে জল দিয়ে কোনো রকমে আগুন আয়ত্তে আনা গিয়েছিল। মাধব আগের মতোই শান্ত হয়ে গোয়ালের এক কোণে চুপ করে বসেছিল। তার মধ্যে কোনো রকম চাঞ্চল্য ভাব দেখা যায়নি অন্য গরুগুলোর মতো। এমনটা হয় না ঠাকুর মশাই, আমার মাধব
এইভাবে আমায় কখনো গুঁতো দেওয়ার চেষ্টা করে না। তোমার মাধব বলে হয়তো গুঁতো দেওয়ার চেষ্টা করতো না, কিন্তু তোমার মাধব এখন আর তোমার হাতে নেই বোধ হয়। কথাটা বলে আমি পেছনের দিকে ঘুরে গোয়াল ঘর থেকে বেরিয়ে এলাম। বিদ্যাধর আমার কথা বুঝতে পারলো কিনা তা জানি না, একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে সেও বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসেছি এমন সময় যেন মনে হলো গোয়াল ঘরের ভেতর থেকে আমায় শোনাবার জন্যই মাধব ডেকে উঠল একবার। রাত্রে খাওয়া দাওয়া সেরে আমি বিদ্যাধর আর বিদ্যাধরের বউ টগর এক ঘরে গিয়ে বসলাম। টগরের মাথায় ঘোমটা রয়েছে। একটু চুপ করে বিদ্যাধর বলল, দেখলেন তো ঠাকুর মশাই, এবার বলুন তো আমায়, এমন বিপদে কি করা যায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। গরুগুলোকে কিভাবে বাঁচাবো? হ্যাঁ, আমার মাধবকে আমি এত সহজে ছাড়তে পারবো না ঠাকুর মশাই। আমার মাধবের যদি কিছু হয়ে যায় তখন। আমি বেশ কিছুক্ষণ চুপ করে ভাবলাম, তারপরে বললাম, আসলে কি হয়েছে তা জানার জন্য আমাদের প্রথম থেকে সবকিছু জানতে হবে। এই যে মাধব আর বাকি গরুগুলো, এগুলো কোথা থেকে এসেছে? আসলে বাকি গরুগুলো আমার কাছেই ছিল। এগুলো আমাদেরই পরিবারের সম্পত্তি। আমার বাবাও আমার মতোই দুধের গোয়ালা ছিলেন, কিন্তু মাধবকে আমরা পাশের গ্রাম থেকে কিনেছিলাম। সেই গ্রামে একটি মেয়ে তাকে আমাদের কাছে বিক্রি করেছিল। কেন? সে বিক্রি করেছিল কেন? সে একা মানুষ, তাছাড়া গরু রাখার মতো সামর্থ্য তার ছিল না। তাছাড়াও তার কিছু টাকা পয়সারও দরকার ছিল। এই সব কারণের জন্যই গরুটাকে বিক্রি করে দিয়েছিল সে। তবে দেখে বুঝতে পেরেছিলাম এই গরু সে বিক্রি করতে চায়নি। তার বাড়িতে বেশ কিছু জমি জমা ছিল। তাছাড়া তার পরিবার নাকি ওই গ্রামের কোনো এক লোকের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল। সেই টাকা শোধ করার জন্যই তাকে এই কাজ করতে হয়। সেই মেয়েটির ব্যাপারে এখন তোমরা কিছু জানো? মানে তারপরে তার কি হলো, কোথায় গেল? আর খোঁজ দিয়ে আমরা কি করব বলুন তো ঠাকুর মশাই? হ্যাঁ, তাছাড়া আমরা তো রয়েছি আমাদেরই বিপদে। এখন নিজের বিপদ সামলাবো নাকি অন্য কারুর খোঁজ করব? কেন জানি না মনে হচ্ছে এই বিপদের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। আমাদের একবার পাশের গ্রামে ওই মেয়েটির বাড়িতে খোঁজ নেওয়া দরকার। আপনি যখন বলছেন তাহলে তাই করা যাক। তবে কাল সকালে আমরা ওই গ্রামে গিয়ে মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নেব, কেমন? হ্যাঁ, সেটাই করতে হবে। একবার মনে হলো মাধবের পেছনের দেওয়ালের অন্ধকারে আমি যে একটা ছায়ামূর্তি দেখেছিলাম সেটা ওদের বলে দিই। তারপরই মনে হলো সে কথা বললে ওরা আবার চিন্তা করবে। তাই ভাবলাম পরদিন সকালে ওই মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে হবে, এবং তারপরই বুঝতে পারবো মাধবের উপরে যে অতৃপ্ত আত্মার নজর রয়েছে সে আসলে কে। পরদিন বিদ্যাধর আর আমি পাশের গ্রামে গিয়ে ওই মেয়েটির ব্যাপারে খোঁজ নিলাম। যার কাছ থেকে বিদ্যাধর মাধবকে কিনেছে সেও আজ থেকে প্রায় বছর 3 আগের কথা। খোঁজ করতে করতে একজন বয়স্ক মতো লোকের কাছে গিয়ে আমরা পৌঁছালাম। সেখানেই মেয়েটির বাড়ি। বিদ্যাধর তাকে দেখে অবাক। আপনি কে বলুন তো? এইখানে তো ওই মেয়েটা থাকতো, কি যেন নাম ছিল তার? ও, তোমরা সরলার কথা বলছো? কিন্তু সরলা যে আর নেই। নেই মানে? সে কোথায় গেছে? এই কথায় বয়স্ক লোকটির চোখে জল দেখা গেল। বাড়ির দাওয়ার কাছে বসে বাঁশের খুঁটিটা আঁকড়ে ধরে সে কাঁদতে লাগলো। এমন একটা অদ্ভুত ব্যাপারের সম্মুখীন হয়ে আমরা একটু বিব্রতই হয়ে পড়লাম। বিদ্যাধর তার কাঁধে হাত রেখে তাকে শান্ত করতে লোকটা বলল, আমার বাড়ি এখান থেকে 2 গ্রাম দূরে। সেখানে ছেলের সাথে আমি থাকি। মাত্র 5 দিন আগে খবর পেলাম সরলা নেই, তাই এখানে আসতে হলো। সমস্ত কাজকর্ম করে ছেলে আমার বাড়িতে ফিরে গেল। এখন আমি এখানে কয়েকটা দিন থাকি। না হলে বুঝতেই তো পারছো
জায়গা জমি সমস্ত বেহাত হয়ে যেতে পারে। কাজকর্ম মিটে গেলে তারপর না হয় কিছু একটা ব্যবস্থা করব। কিন্তু সরলা মারা গেল কিভাবে? জানি না, গ্রামের লোকেরা বলে ঘরে তাকে মরে থাকতে দেখা গিয়েছিল, মুখে ফেনা উঠছিল। কবিরাজ দেখে বলেছে ধুতুরার বীজ খেয়েছে। কেন সে এমন কাজ করলো তা ঠিক জানা নেই। সর্বনাশ ঠাকুর মশাই, তারপরেই তো আমি হাত তুলে তাকে থামতে বলে বয়স্ক লোকটির দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, সরলা যেভাবে মারা গেল তার কি কোনো সমস্যা ছিল? মানে গ্রামের লোকেরা কিছুই বলেনি? জমি জমা তার ক্রমশ বেহাত হয়ে যাচ্ছিল। তার বাবা নাকি মৃত্যুর আগে গ্রামের এক লোকের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছিল। সেই টাকার বিনিময়ে জায়গার দলিলপত্র রেখে গেছিল সেই লোকটির কাছে। তাই সরলার জমি জমা ক্রমশ সবকিছু ধীরে ধীরে সে কবজা করে নিয়েছিল। এতেই বোধহয় সরলার সহ্য করতে না পেরে। আচ্ছা, সরলার মৃত্যুর পর তার ঘরে আপনি আছেন, এখানে কি আপনি কিছু অসঙ্গতি দেখেছেন? এমন কিছুর আভাস কি আপনি পেয়েছেন যার বাস্তবিকতা নেই? এই কথায় লোকটা কেমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে বলল, সাধু বাবা, আপনি সব জানেন। আমি এ কথা কাউকে বলতে পারছি না। আসলে প্রতিদিন মনে হয় রাতের বেলা ঘরের ভেতর থেকে কেউ যেন ঘুরে বেড়ায়। যে সরলা মানে যে ঘরে সরলা থাকতো সেই ঘরেও যেন কেউ একটা থাকে। বাবা রে, কিছুই বুঝতে পারছি না। আপনি যখন বুঝেছেন তাহলে একটা ব্যবস্থা আপনি করুন দয়া করে। ব্যাপারটা বড়ই অদ্ভুত। বিদ্যাধর সরলার কাছ থেকে মাধবকে কিনে নিয়ে গিয়েছিল, আর এখন তার মাধবের সঙ্গে কিছু একটা হচ্ছে। সরলা মৃত্যুর পরে এসব করছে। আচ্ছা, আপনাদের গ্রামে কারোর কি কোনো ক্ষতি হয়নি? কানা ঘুষা শুনেছি, ওই যে জমি জমা সব দখল করে নিচ্ছিল, ওই নরহরি সামন্তর বাড়িতে কিছু একটা হয়েছে। নরহরি একদিন সকালে আমার কাছে এসেছিল, সে সব বলতে। তবে সেসব ব্যাপারে আমি বেশি কিছু জানি না বাবা। ক্রমে ক্রমে বুঝতে পারলাম এই সমস্ত কিছু সরলার প্রেতের জন্যই হচ্ছে। সে নিজের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এই সমস্ত কিছু করছে। কিন্তু মাধবের উপরেই বা কেন? মাধবের পেছন থেকে সে আসলে কি করতে চাইছে? সেই গ্রামের নরহরি সামন্তর সঙ্গে দেখা করলাম। নরহরি সামন্ত প্রথমে কথা বলতে চায়নি, পরে যখন শুনলো এক তান্ত্রিক সাধু এসেছে তার সঙ্গে দেখা করতে, তাই তখন সে তাড়াতাড়ি এসে আমার পায়ের উপর পড়ল। সাধু বাবা, আমায় বাঁচান, এমন বিপদে কি করে পড়েছি কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে বাঁচান। অন্যায় কাজ করলে তার ফল যে হাতে নাতেই পেতে হয়। তোমার জন্যই গ্রামের একটি মেয়ে মারা গেছে, তার ফল কি তুমি পাবে না? আপনার কেমন বিচার সাধু বাবা? তার বাবা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আমি সুদে খাটাই। সেই সুদ যদি বেড়ে যায় তাতে আমার কি দোষ? হ্যাঁ, তাতেও কি আমার দোষ? তাতে যদি জমি জমা সমস্ত কিছু নিতে হয় সেটা কি আমার দোষ? ওকে তো বলেছিলাম ওই বাড়িটা আর বাড়ির জমি আমার নামে লিখে দিতে, তার সমস্ত টাকা আমি মুকুব করে দেব। যতক্ষণ ওর কাছে কিছু থাকবে ততক্ষণ কি করে মুকুব করে দিই বলুন তো? হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর যদি তোমায়ও দিয়ে দিত তাহলে ও থাকতো কোথায়? তার জন্য কোনো চিন্তা ছিল না, আমি ঠিক ব্যবস্থা করে দিতাম। আমার কোনো এক জমিতে ওর জন্য থাকার ব্যবস্থা ঠিক হয়েছে তো, কিন্তু মেয়েটা আমার কথা শুনলই না। এখন জমি জমা আমার নামেই রইল, বাড়ি আর বাড়ির জমিটা তো দিয়ে গেলই না। তাছাড়া এখন ওই বাড়িটা যে দখল করতে এসেছে তারা পাশের গ্রামের ওই দুঃসম্পর্কের আত্মীয়। তারা লোক ভালো নয় ঠাকুর মশাই, লোক ভালো নয়। একবার কথা বলতে গিয়েছিলাম, আমার তখনও কেমন যেন মনে হলো। কি বলবো আপনাকে ঠাকুর মশাই, 3 দিন আগের কথা। রাতের বেলা কি একটা কাজে বাইরে বেরিয়েছি, বাড়ির সামনে বড় উঠোন দেখতেই পাচ্ছেন। দেখুন না, হ্যাঁ, তার এক পাশে কলঘর, ওই যে দেখতে পাচ্ছেন কলটা, ওই কল ঘরে যাওয়ার জন্য 2 পা বাড়িয়েছি। এমন সময় দেখি ওই অন্ধকারে একটা কালো রঙের মস্ত কি যেন উঠোনের এক পাশে দাঁড়িয়ে। বাইরের দরজা বন্ধ, বাড়ির ভেতরে কিছু ঢুকবে কি করে? হ্যাঁ,
আমি গলা তুলে হাঁক দিলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আর তখনই দেখি একটা গরু ডেকে উঠলো। গরু ডেকে উঠলো? কি আর বলবো, কালো মতো একটা গরু, কপালে ঠিক মাঝখানে একটা সাদা রঙের বেশ খানিকটা জায়গা, তার কালো দুটো শিং ইয়া মোটা, দেখেই ভয় লাগে। বাবারে, তার তার চোখ দুটো কেমন যেন লাল লাল, আমার দিকে তাকিয়ে ছিল। প্রথমে অন্ধকারে ভালোভাবে বুঝতে পারিনি, তারপর আবার ঘরে গিয়ে হ্যারিকেনটা নিয়ে এসে দেখতে পেলাম। আলো দেখেই সেটা তো ছুটে গেল আমার দিকে। আমার তখন ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। ওই বড় বড় শিং, তার উপর অমনভাবে ছুটে আসা লাল চোখের একটা গরু দেখে তাড়াতাড়ি উঠানের ওপর গিয়ে উঠলাম। গরুটা কিন্তু উঠানের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে দেখলো, তারপর হাঁটতে হাঁটতে অন্ধকারে যে কোথায় মিলিয়ে গেল, তারপর আর কিছুই বুঝতে পারিনি। কিন্তু তারপরে আপনি ওই সরলার বাড়িতে যে লোকটা থাকে তার কাছেই বা গিয়েছিলেন কেন? আসলে ওই গরুটাকে আমি এর আগেও দেখেছি। সরলার বাড়িতে একটা গরু ছিল, তার নাম যদ্দূর মনে পড়ে মাধব। হ্যাঁ, মাধব মাধব। গরুটাকে অনেকটা তেমনই দেখতে, তবে এই গরু তার চেয়ে একটু বড়, একটু লম্বা চওড়া। এত বড় যে গরু হয় তা আমি জীবনেও বাপের কালে ভাবতে পারিনি। মাধব? তার মানে বিদ্যাধর যে মাধবকে নিয়ে গিয়েছিল সেই মাধবই হলো নরহরিকে ভয় দেখানো মাধব? ঠিকই বলেছ, তবে তোমার সামান্য ভুল হলো কিশোরী। নরহরিকে ভয় দেখাচ্ছে সরলা। মাধবের মাঝে সে নিজে মাঝে মাঝে এসে পড়ত তার শরীরকে আশ্রয় করে, কিন্তু একটা গরু রাতের বেলা বিদ্যাধরের বাড়ি থেকে 2 গ্রাম দূরে নরহরির বাড়িতে চলে গেল, আবার সেখান থেকে ফিরেও এলো, এই কথা বিদ্যাধর জানতেও পারল না। তাছাড়া নরহরি মাধবকে দেখলেও সেই মাধব তার চেয়ে সামান্য লম্বা চওড়া বলেই সে জানিয়েছে। হঠাৎ করে এক রাতের মধ্যে তার এমন পরিবর্তন হলোই বা কি করে? এদিকে মাধবের শরীর তো বেশ খানিকটা শুকিয়েও গেছে। আমার মাথায় কিন্তু একটা অদ্ভুত সম্ভাবনা বারবার ঘুরে ফিরে আসছে। আমার মনে হয় ওই মাধব নামের গরুটা আসলে বেঁচে নেই, কিংবা যদি বেঁচে থাকে তাহলে কোনো কারণে তার আত্মার ক্ষমতা অনেক কমে গিয়েছে এবং তার শরীরে বাসা বেঁধেছে ওই সরলা নামের মেয়েটির আত্মা, সেই তাকে চালনা করছে। কিন্তু সেইটাই বা কি করে হয়? মাধবের আত্মাও তো ওই শরীরে রয়েছে। তার যে মৃত্যু হয়েছে সে কথা তো এখনো জানা যায়নি। কিশোরী আমার কথার প্রতিবাদ করল। তারানাথ সামান্য হাসল, তারপরে আমাদের কথাগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অন্য কথা বলতে শুরু করলো। মাধবের শরীর আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার শরীরে একই সঙ্গে 2টি আত্মা বসবাস করতে শুরু করেছিল। এক মাধবের নিজের আত্মা এবং দ্বিতীয় হলোই সরলা নামের মেয়েটির আত্মা। শরীরে যে সে বসবাস করত সে কথা নয়, তাকে আমি বাইরেই দেখেছিলাম। মনে আছে প্রথম যেদিন গোয়াল ঘরে আগুন লেগেছিল, সেদিন দেওয়ালের কাছ থেকে একটা ছায়া মূর্তিকে আমি দেখতে পেয়েছিলাম, সেটাই হলো সরলা। যাই হোক, সেই গ্রাম থেকে সেদিন ফিরে এলাম। নরহরিকে বেশি কিছু আর বললাম না। নরহরি কিন্তু বেশ ভয় পেয়েছিল, তা বুঝতে পারছিলাম। ভয় পেলে অনেক শক্তপোক্ত উঁচু স্বরের মানুষও কেমন যেন হয়ে যায়। নরহরি এক সময় আমার 2 হাত ধরে চেপে বলল, যে করে হোক আমায় বাঁচান সাধু বাবা, বিশ্বাস করুন এমনটা হলে বাঁচবো কি করে? এদিন আর নরহরিকে কিছুই বললাম না। বাড়িতে ফিরে সেই সমস্ত কথা বিদ্যাধর আর তার বউ টগরকে খুলে বললাম। তারাও দেখলাম বেশ ভয় পেল। বলল, তার জন্যই কি মাধবের শরীরের এমন অবস্থা? আপনি দেখলেই বুঝতে পারবেন না, তার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে এর মধ্যে। এই সমস্যার যে কি সমাধান রয়েছে তার ভালোভাবে বুঝতে পারছিলাম না। যদি আমি কোনোভাবে মাধবের থেকে সেই আত্মাকে আলাদা করার চেষ্টা করি, তাহলে কোনো না কোনোভাবে মাধবের ক্ষতি হবে, আর সেটা না হলে ওই প্রেতাত্মা যে
নরহরির কোনো ক্ষতি করার চেষ্টা করবে সেটা তো বোঝাই যাচ্ছে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় লোকসান হবে কিন্তু বিদ্যাধরের। তার পয়সা দিয়ে কেনা গরুটা মারা পড়বে। তাছাড়া যদি এমন একটা ব্যাপার হয় তাহলে তার আঘাত যে তাদের পরিবারের উপরে পড়বে সেটাও বেশ বুঝতে পারছিলাম। তারপর তারপর আপনি কি করলেন? একটা গোটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবকে লক্ষ্য করলাম। একটা ব্যাপার কিন্তু ভালো করে দেখলাম, সকাল থেকে বিকেল পর্যন্ত তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। সে নিজের মতোই খড় খায়, আবার বাড়ির আশেপাশে জঙ্গলে ঘুরে বেড়ায়। দুপুরের দিকে গ্রামের বাইরের জঙ্গলেও চলে গিয়েছিল, আবার নিজের মতোই বিকেলে ফিরে এলো। কিন্তু সন্ধ্যের পর থেকে সে কেমন যেন চুপচাপ হয়ে যায়। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এক সময় সন্ধ্যের দিকে দাওয়ার কাছে বসে রয়েছে, আবার বিদ্যাধর এসে বলল, ঠাকুর মশাই, এ কি অবস্থা? কিছু বুঝতে পারলেন? কি করা যায় বলুন তো? একটা কাজ করা যেতে পারে, তবে তাতে কিন্তু তোমার ক্ষতি হলেও হতে পারে। হয়তো এই মাধবকে তুমি আর ফিরেও পাবে না। তবে এটা না হলে তোমার পরিবারের উপর যে কালো ছায়া নেমেছে, অর্থাৎ মাধবের পেছনে ওই সরলা নামের মেয়েটির আত্মা যেভাবে পড়েছে, সে কিন্তু এত সহজে তোমাদের মুক্তি দেবে না। আমি পুজো পাঠ করে গৃহবন্ধন করে তাকে তাড়িয়েও দিতে পারি, কিন্তু তাতে ফল হবে অন্যরকম। সে অতৃপ্তি নিয়ে মরেছে। অপঘাতে মৃত্যু হলে সেই আত্মা সহজে পৃথিবীর মায়া কাটাতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে সে কথা তাদের সমস্ত খুলে বললাম। সেই মতো সেদিন সন্ধ্যের পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমাতেও চলে গেলাম। শুধু আমি আমার ঘরের জানালার দিকে একটা পাল্লা অল্প একটু খোলা রেখে জেগে বসে রইলাম। সেদিন আকাশে মেঘ জমেছে, আবার মেঘের ফাঁক দিয়ে চাঁদের অল্প আলো গোয়ালের কাছেও এসে পড়েছে। গোয়াল ঘরের একদম সামনের দিকে তাকিয়ে দেখছি গরুগুলো মাঝে মাঝেই ডাকছে, তবে মাধব চুপচাপ যে একপাশে পড়ে রয়েছে সে কথা আমি জানি। কতক্ষণ কেটে গিয়েছিল তা মনে নেই। হঠাৎ বাতাসে একটা অদ্ভুত গন্ধ পেলাম। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকালাম গোয়ালের দিকে, আর দেখতে পেলাম গোয়ালের সামনে একটা কালো ছায়া মূর্তি এসে দাঁড়িয়ে আছে। কিন্তু এতক্ষণ তো এখানে কেউই ছিল না, তাহলে সেই ছায়া মূর্তি ওখানে এলোই বা কি করে? অন্ধকারের মধ্যে চাঁদের অল্প আলোয় সেই ছায়া মূর্তির দিকে তাকিয়ে বুঝতে পারলাম সেটা কোনো এক মেয়ের মূর্তি। সে হাঁটতে হাঁটতে গোয়াল ঘরের দিকে ঢুকে গেল। আমিও শব্দ না করে চুপি চুপি ঘরের বাইরে বেরিয়ে এসে গোয়াল ঘরের দিকের দেওয়ালের কাছে উবু হয়ে বসে সেদিকে দেখতে লাগলাম। হ্যাঁ, মূর্তিটা গোয়াল ঘরের ভেতরে ঢুকেছে। গোয়াল ঘরের এক পাশে একটা হ্যারিকেন জ্বালানো ছিল, সেটা দপ করে নিভে গেল। ভেতরের কিছুই আর ভালোভাবে দেখা গেল না। হঠাৎ করেই একটা গরুর ডাক শুনতে পেলাম, আর তারপরেই গরুটা হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এলো। চাঁদের আলোয় তার দিকে তাকাতে আমি দেখতে পেলাম এটা মাধব ছাড়া অন্য কেউ হতে পারে না। কিন্তু মাধবের গায়ের উপর তার গলা জড়িয়ে ধরে শুয়ে রয়েছে ওটাই বা কি? স্পষ্ট দেখতে পেলাম একটা ছায়া মূর্তি, আর সেই ছায়া মূর্তিটি দুটো লাল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে দেখছে। আমি আর সেখানে স্থির হয়ে দাঁড়ালাম না। আগে দেহ বন্ধন আর এই ঘরের চারপাশটা বন্ধন করে রেখেছিলাম। বললাম, তুমি কেন বারবার এসে এই অবলা জীবটার ক্ষতি করছো? কেন বারবার এসে ওকে আঘাত করার চেষ্টা করছো তুমি? আমার যে ওকে নিয়ে যেতে হবে, আমায় ওকে নিয়ে যেতেই হবে। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। তারপর আমি ওকে আমার সাথে নিয়ে যাব। কিন্তু তুমি আর এই পৃথিবীতে নেই। তোমার মৃত্যু হয়েছে। তোমার আত্মা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু তার জন্য তুমি তোমার প্রিয় পশুকে এভাবে নিতে পারো না। একবার তাকিয়ে দেখেছো ওর দিকে? ঠিক তখনই মাধবও মাথা নিচু করে অদ্ভুতভাবে একবার ডেকে উঠল, যেন মনে হলো তার ডাকের মধ্যে অনেকটা ক্লান্তি মিশে আছে। মাধবকে আমি নিয়ে যাব, ওকে আমি ছাড়তে পারবো না। আমার বাড়ি থেকে আসার পর থেকেই এই সমস্ত শুরু হয়েছে। যার জন্য এসব হয়েছে তাকে আমি প্রথমে মারব। তার 2 দিন পর অমাবস্যা, সেই অমাবস্যার রাতেই আমি ওর প্রাণ নেব। কথাটা শেষ হতেই মাধব আর সেখানে দাঁড়ালো না। আমি তাকে আটকাবার চেষ্টাও করলাম, কিন্তু মাধব হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে গেল উঠোন পেরিয়ে। অনেকক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেক কিছু ভাবলাম, কিন্তু কিছুই ভেবে পেলাম না। এক সময় ঘরের ভেতরে এসে ঘরের হ্যারিকেনটা বাড়িয়ে দিয়ে তার সামনে দাঁড়িয়ে যেন নিজেকে প্রশ্ন করলাম, সামনে অমাবস্যা, যদি নরহরির মৃত্যু হয় তাহলে কি তার মৃত্যুর ছায়াই আমি বিদ্যাধরের আশেপাশে দেখেছি? কিন্তু সেটাই বা কি করে হয়? বিদ্যাধরের সঙ্গে নরহরির তো কোনো চেনাশোনা ছিল না। নেহাত সরলার খোঁজ করতে গিয়ে তার খোঁজ মিলেছে। মনের ভেতর থেকে নিজের প্রশ্নের কোনো উত্তর বাইরে বেরিয়ে এলো না। বিছানায় শুয়ে থাকতে থাকতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে গোয়ালে যেতেই দেখতে পেলাম মাধব আবার নিজের মতোই সামনে রাখা দাবনা থেকে খোলার ভুসি খাচ্ছে। এগিয়ে গিয়ে মাধবের গায়ে হাত রাখলাম। সে মুখ তুলে আমার দিকে তাকালো। তার গোটা শরীরটা কেমন যেন শুকিয়ে এসেছে, পিঠের হাড় পর্যন্ত গোনা যায়। তার গায়ের উপর হাত রাখতেই যেন মনে হলো সে আরামে চোখ বুজেছে। বিদ্যাধরও এগিয়ে এসেছে। গায়ে হাত বুলান ঠাকুর মশাই, দেখবেন দেখবেন চুপ করে থাকবে, মাঝে মাঝে জিভ বার করবে। বিদ্যাধর কথাগুলো বলল, কিন্তু তার গলার স্বরে কোথায় কি যেন একটা মিশে গেছে। আমি বললাম, বিদ্যাধর, তোমার মাধবকে যদি বাঁচাতে পারি তাহলে তোমার মতো আমিও খুশি হব, কিন্তু তার সম্ভাবনা খুবই কম। তুমি যখন আমার বাড়িতে গিয়েছিলে তখন একটা মৃত্যুযোগ আমি তোমার আশেপাশে দেখেছি। কার মৃত্যুযোগ সে কথা আমি বলতে পারবো না, তবে তোমার কাছাকাছি কোনো মানুষ কিংবা কারোর একটা মৃত্যুযোগ রয়েছে। বাধ্য হই তাকে কথাটা বলতেই হলো। সে এগিয়ে গিয়ে মাধবের গলা জড়িয়ে ধরে তাকে আদর করতে লাগলো। বিদ্যাধরের চোখে আমি জল দেখলাম। ওই সরলা নামের মেয়েটির প্রেত মূর্তি বলছিল অমাবস্যার রাতে সে নরহরিকে মারবে, আর আপনি বললেন অমাবস্যার কয়েকদিন মাত্র বাকি ছিল। এর মধ্যে আপনি আর কিছু করার চেষ্টা করেননি ঠাকুরমশাই? ঠাকুরমশাই, আপনার তো অনেক তন্ত্রমন্ত্র জানা ছিল। আপনি তেমন কিছু দিয়েই ওই প্রেতকে যদি আটকাতেন কিংবা ওই মাধবকে তার কাছ থেকে রক্ষা করতেন, তাহলে তো সমস্যার সমাধান আসতে পারত বলে মনে হয়। তন্ত্রবিদ্যা কারোর ক্ষতি করার জন্য নয় হে কিশোরী, তন্ত্র শিক্ষা মানুষের হিতের জন্য। সে কাজ আমি কি করে করতাম বলতো? স্পষ্ট বুঝতে পারছিলাম ওই নরহরির জন্য এই সরলা নামের মেয়েটি এভাবে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তার জন্যই মাধবকে সরলার বিক্রি করে দিতে হয়েছে বিদ্যাধরের কাছে। সরলা এসবের কিছুই জানতো না। বিদ্যাধরকে দিয়ে পাশের গ্রামে আমি খবর নিয়ে জানতে পেরেছিলাম নরহরি লোকটা ভালো নয়। সে মানুষের সঙ্গে বেইমানি করে অল্প টাকা ধার দিয়ে বেশি লিখিয়ে নেয়। তাছাড়া গ্রামে অনেকেই আছে যে তার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পায় বলে তার পক্ষেই কথা বলে, আর তাতেই গ্রামের এরকম অলিখিত তার শাসন চলে। এক কথায়, আপনি মাঝে মাঝে এমন কাজ করেছেন জেনে শুনে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তবে এমনটা কি সত্যিই দরকার ছিল? এখানে আমি আমার কোনো দোষ দেখতে পাই না। আমি তো আর তার ক্ষতি করছি না, কিংবা আমি তো আর তাকে হত্যাও করছি না। সে তার কৃতকার্যের ফল পাবে। কিন্তু সরলা নামের মেয়েটির আত্মাকে আমি থামাবার চেষ্টা করেছিলাম। তারপরেও 2 রাত তার সঙ্গে আমার দেখা হয়েছে। তাকে আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না।
বিশেষ করে আরো একটা ব্যাপার বুঝতে পারছিলাম, মাধবের শরীর ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। তারপর দেখতে দেখতে এসে বলল সেই অমাবস্যার রাত। সমস্তটাই আমি বিদ্যাধর আর তার বউ টগরকে খুলেই বলেছিলাম। তারা আমার কথা শুনে বেশ ভয় পেয়েছিল। সেদিন রাতে আবার দাওয়ার কাছে আমি আর বিদ্যাধর জেগেই রয়েছি। এমন সময় আবার মাধবকে অন্ধকারের মধ্যে বেরিয়ে যেতে দেখলাম। বিদ্যাধরকে আমি বারণ করেছিলাম, কিন্তু তারপরেও সে কেমন যেন পাগলের মতো ছুটে গেল সামনের দিকে। না 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 মাধব, আজ রাতে তোকে আমি কোথাও যেতে দেবো না। আজ রাতে তুই যদি চলে যাস তাহলে তাহলে ওই ওই নরহরির মৃত্যুর পরে তোকে আমি আর ফিরে পাবো না বাবা। মাধব কিন্তু থমকে দাঁড়িয়ে পড়ল বিদ্যাধরের এভাবে ছুটে যাওয়া দেখে। তারপরে মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। মুহূর্তের মধ্যে আমি দেখতে পেলাম মাধবের দুই চোখ যেন লাল আগুনের মতো জ্বলছে। একটা অদ্ভুত গড়গড় শব্দ তার মুখ থেকে বেরিয়ে আসছে। আমি এর আগেও দেখেছি, গরু যখন কোনো কারণে রেগে যায় তখন সে মানুষকে গুঁতোবার চেষ্টা করার সময় তার মুখ থেকে অদ্ভুতভাবে ডাক বেরিয়ে আসতে থাকে। সেই ডাক আমি শুনতে পেলাম। চিৎকার করে বললাম, বিদ্যাধর, বিদ্যাধর চলে এসো, ওর সামনে যেও না, ও তোমার কথা মোটেই শুনবে না। আমার ডাকের আগে বিদ্যাধর আরো অনেকটা সামনে ছুটে গিয়েছিল। মাধব তার শিং বাগিয়ে তেড়ে আসছে দেখে বিদ্যাধর বেশ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বিহল হয়ে বিদ্যাধর দাঁড়িয়ে পড়ল সেখানে। অমাবস্যার রাত, কোথাও কোনো আলো নেই। দাওয়ার কাছে জ্বলতে থাকা একটা মাত্র হ্যারিকেন, তাও একটু আগে নিভে গিয়েছে। কি যে হলো বুঝতে পারলাম না। বিদ্যাধরের চিৎকার শুনতে পেলাম। টগর কখন যেন আমার পাশ থেকে নেমে চলে গিয়েছিল সামনের দিকে। বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। হঠাৎ করে মনে পড়ল বাড়িতে ঢোকার পর টগরের মাথার উপরে সেই কালো ছায়াটা দেখতে পেয়েছিলাম। বিদ্যাধর চিৎকার করে বলল, হায় হায় হায়, এ কি হলো টগর? তুই কি করলি? তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে হ্যারিকেনটা জ্বালিয়ে বাইরে আসতে দেখতে পেলাম টগর মাটিতে পড়ে রয়েছে। তার পেটের কাছে গভীর একটা ফুটো, আর গল গল করে রক্ত বেরিয়ে আসছে বাইরে। মাটি ভিজে গেছে। আমি হতভম্ব হয়ে গেলাম প্রথমে। বিদ্যাধর তাকে দেখে কাঁদছে আস্তে আস্তে। আমি আটকাতে পারলাম না মাধবকে, আমি আটকাতে পারলাম না। বিদ্যাধর ততক্ষণে কাঁদতে শুরু করেছে, কিন্তু আমার মনের ভেতরে একটা সন্দেহ হঠাৎ করেই উঁকি দিল। তাই তখনই এগিয়ে সে বিদ্যাধরকে বললাম, বিদ্যাধর, আমি একটা কথা বলো, সত্যি করে আমায় সবটা বলবে। এই যে মাধব, এই মাধবকে তোমরা কি সরলার কাছ থেকে কিনে এনেছিলে? বিদ্যাধর মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আবার বললাম, মাধবকে যখন তোমরা কিনে এনেছিলে তখন সেখান থেকে আর কিছু এনেছিলে, বা ওই সরলা তার সঙ্গে আর কিছু দিয়েছিল? বিদ্যাধর এই অবস্থার মধ্যেও মনে করার চেষ্টা করতে লাগলো। ততক্ষণে সে তার পরনের কাপড় ছিঁড়ে টগরের পেটের উপর বাঁধন দিয়েছে। মনে পড়েছে সাধু বাবা, মাধবের পায়ের কাছে একটা লাল কাপড় বাঁধা ছিল, সেইটা ওই সরলাই বেঁধে দিয়েছিল। সঙ্গে সঙ্গে একটা ব্যাপার আমার মাথায় পরিষ্কার হয়ে গেল। তখনই গ্রামের কবিরাজকে ডেকে আনা হলো, কিন্তু টগরকে আর বাঁচানো গেল না। শেষ রাত্রির দিকে রক্তক্ষরণে টগর মারা গেল। বিদ্যাধর আমার সামনে অসহায়ের মতো মাটির উপর পড়ে কাঁদতে লাগলো। ভোরবেলার দিকে দেখি মাধব গোয়াল ঘরে ফিরে এসেছে। সে খবর পেয়ে বিদ্যাধর রাগে যেন অগ্নিশর্মা হয়ে উঠল। ঘরের ভেতর থেকে একটা কাঠারি তুলে নিয়ে এগিয়ে গেল গোয়াল ঘরের দিকে। চিৎকার করে বলল,
শয়তান, তোর জন্য এই সব কিছু হয়েছে। আমি তোকে আর আস্ত রাখবো না, দাঁড়া দাঁড়া। বিদ্যাধর কাটারি হাতে করে এগিয়ে গেল মাধবের দিকে। মাধব কেমন যেন অবাক চোখে তাকিয়ে রইল বিদ্যাধরের দিকে। আমি বুঝতে পারলাম এক্ষুনি কিছু একটা হয়ে যাবে। বিদ্যাধরকে আটকাতে যাব তার আগেই বিদ্যাধর একদম ছুটে গোয়াল ঘরের কাছে চলে গেছে মাধবের কাছে। মাধব আর তার মধ্যে তখন মাত্র 2 হাতের দূরত্ব। দুটো হাত দিয়ে কাঠারিটা চেপে ধরে সে নিচের দিকে নামাতে যাবে, এমন সময় মাধব একবার ডেকে উঠল। কেমন যেন অদ্ভুত ভাবে খানিকটা এগিয়ে সে বিদ্যাধরের খালি গায়ের বুকের কাছটা একবার চেটে দিল। বিদ্যাধর কাটা কলা গাছের মতো ধপ করে মাটিতে বসে পড়ে কাঁদতে শুরু করল। তার মনের অবস্থাটা আমি বুঝতে পারছিলাম। সেদিনই দুপুর দিকে মাধবের শরীর থেকে সেই লাল রঙের কাপড়টা খুলে দেওয়া হলো। তারপর বিদ্যাধরের বাড়িতে একটা পুজো করে তার বাড়িতে শান্তি শ্রাদ্ধ করে টগরের শেষ কার্য করা হলো। এর মধ্যে পাশের গ্রাম থেকে খবর এলো নরহরি মারা গেছে। কাল রাতে নাকি একটা গরু তার বাড়িতে ঢুকে পড়েছিল। বাড়ির ভেতরে রাতের বেলা পাহারার জন্য নরহরি দুজনকে রেখেছিল, কিন্তু তারা যে কিভাবে ঘুমিয়ে পড়েছিল সে কথা কেউ জানে না। শরীরটা পড়েছিল বাড়ির ঠিক উঠোনের মাঝখানে। তার গোটা শরীর যেন ধারালো কিছু দিয়ে কেউ ছিঁড়ে ফালা করেছে। অনেকে মনে করে তার শরীরটাকে কেউ দুটো শিঙের উপরে তুলে গোটা বাড়িটা ছড়িয়েছে। গোটা বাড়ির উঠোনে রক্ত ছড়িয়ে রয়েছে। নরহরির বাড়িতে আর যাওয়ার ইচ্ছে কিংবা উপায় কোনোটাই হয়নি। এদিকে বিদ্যাধরকে সামলে 3টে দিন পর আমি বাড়ি ফিরে এলাম। বিদ্যাধরকে বারবার বলে এলাম যদি কোনো সমস্যা হয় কিংবা বিপদ দেখে যেন আমার কাছে সে যায়। বিদ্যাধর মাসখানেক পর হঠাৎ আমার বাড়িতে একদিন গিয়ে উপস্থিত। আরে বিদ্যাধর যে, এসো এসো, কি ব্যাপার? সব কুশল মঙ্গল তো? ঠাকুর মশাই, সবই ভালোই আছে, শুধু মাঝখান থেকে আমার... আহা বিদ্যাধর, পূর্বে যা হয়েছে তা পেছনে ফেলে আসতে হবে। জানি তোমার যা ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হবে না, কিন্তু সে কথা মনে রেখে তো আর নিজেকে কষ্ট দিতে পারো না। এখন বলো কি হয়েছে? মাধব আগের মতোই হয়ে গেছে, আগের মতোই বড় দুষ্টু। রাতের বেলা মাঝে মাঝে হ্যারিকেন জেলে ঘরের কাছে বসে থাকি, কিছুই দেখতে পাই না। মাধবের শরীর আগের থেকে আরো ভালো হয়েছে। তবে তবে একটা কথা বলুন তো ঠাকুর মশাই, প্রথম দিন আমি যখন আপনার বাড়িতে এসেছিলাম তখন আপনি বুঝতে পেরেছিলেন তাই না যে কিছু একটা হতে চলেছে? পুরোপুরি যে বুঝতে পেরেছিলাম সে কথা বলবো না, তবে কিছুটা আন্দাজ আমি করতে পেরেছিলাম। আর ওদিকে নরহরির যে মৃত্যু হবে সেটাও তো আপনি জানতেন, তাহলে তাহলে তাকে আটকাননি কেন? হ্যাঁ, আমি সামান্য হেসে বিদ্যাধরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর বললাম, দেখো বিদ্যাধর, মাঝে মাঝে যা হবার তা হবেই, তা আটকানোর ক্ষমতা আমাদের কারোরই নেই। তন্ত্র শুভ কোনো ক্রিয়াকে যেমন বাড়াতে পারে তেমন কমাতেও পারে, কিন্তু পুরোপুরি কোনো যোগ কাটিয়ে ফেলা সম্ভব নয়। যেদিন নরহরির সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম তার মৃত্যুযোগ বেশ ভালোভাবেই রয়েছে, তাই তাকে আমি বেশি কিছু বলিনি। আর সেটা না হলে মাধব এভাবে ঠিক হতোও না। তবে আর কিছুই বললাম না। বিদ্যাধরকে সেদিন আমার বাড়িতেই থাকতে দিয়ে দুপুরে খাইয়ে দাইয়ে বিকেলে তার গ্রামের উদ্দেশ্যে রওনা করিয়ে দিলাম। তারানাথ চুপ করতে বুঝতে পারলাম যে গল্প শেষ হয়েছে। আকাশের অবস্থাও একটু ভালো হয়েছে, তাই উঠি উঠি করছি। এমন সময় তারানাথ বাইরের আকাশের দিকে তাকিয়ে স্বগতোক্তির সাথে বলে উঠল, মৃত্যু এমন একটা জিনিস যা সহজে অনুধাবন করা যায় না। একবার যদি জানতাম টগরের মৃত্যু কোনোভাবে হতে পারে
তাহলে সেদিন রাতে তাকে মোটেই ঘরের বাইরে থাকতে দিতাম না। এই জন্যই বলি, কখনোই খুব বেশি ক্ষমতা আমি লাভ করতে পারিনি। যদি সেটাই হতো তাহলে কেন টগরকে আমি এভাবে মরতে দিতাম বলো দেখিনি? তারানাথ আজ আকাশের দিকে তাকিয়ে প্রশ্নটা যেন নিজেকেই করেছিল। আমরা সেই কথার উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে বাইরে পা বাড়ালাম। পথে নেমে কিশোরী বলল, ঠাকুরমশাই সবকিছু বলল, কিন্তু জেনে শুনে নরহরিকে মৃত্যুর দিকে পাঠিয়েও দিয়েছিল। আর যদি ঠাকুরমশাই প্রথমেই মাধবের শরীর থেকে সেই লাল রঙের কাপড়টা সরিয়ে ফেলতো, তাহলে কি আর এত কিছু হতো? আমার তো মনে হয় না। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। সব প্রশ্নের উত্তর আমাদের কাছে থাকে না। এই প্রশ্নের উত্তর বোধহয় তারানাথ নিজেও জানে না। ঠিক তখনই কয়েক ফোঁটা বৃষ্টি এসে গায়ে পড়ল। আমরা একরকম দৌড়াতে লাগলাম পাকা রাস্তার দিকে। তখনই দেখতে পেলাম একটা ট্রাম ঘন্টা বাজিয়ে এদিকে এগিয়ে আসছে। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও নাম তার মাধব। তারানাথের চরিত্রে বুবাই, আত্মা ও টগরের চরিত্রে বন্ডিশা, কিশোরীর চরিত্রে রৌনিক, অন্যান্য চরিত্রে গল্পপাঠ, গল্পের সূত্রধর, সপ্তগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আমি সৌরভ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।